নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকাল একাধিক বড় ঘটনা, তার মধ্যে এনআইএর ব্রেক থ্রু, মুখ বন্ধ করার খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়েছেন কালিয়াচক কাণ্ডে এবং নির্দিষ্ট ইলেকট্রনিক মাধ্যম সম্প্রচার করছেন। তাতে এরাজ্যের প্রভাবশালী ক্যাবিনেট পর্যায়ের একজন মন্ত্রীর নাম উল্লেখিত, যার ইন্ধন ছিল কালিয়াচক কাণ্ডে। এবং সুপ্রিম কোর্ট সমস্ত বিষয়টা গতকাল যখন শুনানি হয়, সেই সুপ্রিম কোর্টের শুনানিতে ভিডিওটা সমস্ত সেই বিচারকের আর্তনাদ, মহিলা বিচারকের আর্তনাদ, সমস্ত ভিডিওটা নির্বাচন কমিশন একটা মাস্টার স্ট্রোক করে পুরো বিষয়টা ভিডিওটা আদালতে পেশ করেন এবং আদালত সেটা দেখেন। প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চ সেই ভিডিওটা দেখেন এবং ভিডিওটা দেখার পর পরিষ্কারভাবে বলেন যে যদি রাজ্য প্রশাসন ব্যর্থ হয় আমরা জানি কি করতে হয়। এই মেসেজটা গতকাল সুপ্রিম কোর্টে উল্লেখিত। আমি এটা উল্লেখ করলাম এই কারণে যে সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থাটা কী। গতদিন আপনাদের মনে আছে কপিল সিবাল সে কাকুতি মিনতি করেছিলেন যে এন্টায়ার স্টেটে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, এটা উল্লেখ করবে না, এটাতে একটা বিপজ্জনক পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে। তারপর মহামান্য বিচারপতিরা একটু স্ট্র্যাটেজিক্যালি পুরো রায়টা দেওয়ার সময় বলেছেন মালদহ ডিস্ট্রিক্টের কথাটা উল্লেখ করে দিয়েছিলেন। কিন্তু আদতে যে রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই, সুপ্রিম কোর্ট কিন্তু গতকাল পরতে উপলব্ধি করেছেন এবং খুব উল্লেখযোগ্য কতগুলো স্টেটমেন্ট করেছেন। দুষ্যন্ত নারিয়াল এবং দুষ্মন্ত নারিয়াল, গতকাল জানেন চিফ সেক্রেটারি, তাকে প্র্যাকটিক্যালি ভৎসনা করেছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাইতে বলেছেন কি। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আইপ্যাক ইনফিলট্রেশন কিন্তু ঢুকে গেছে, সেটা প্রধান বিচারপতিরাও বুঝতে পেরেছেন। পরিষ্কার বলেছেন যে চিফ সেক্রেটারিকে ভৎসনা করার সময় বলেছেন যে আপনি এত উঁচু তলার লোক যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতো একজন নিচু তলার মানুষের সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন করা যায় না। এবং লুথরা যখন চিফ সেক্রেটারি হয়ে সওয়াল করতে গিয়েছিলেন তখন প্র্যাকটিক্যালি ভৎসনা করেছেন চিফ সেক্রেটারিকেও, তার আইনজীবীকেও বলেছেন আর এর হয়ে ওকালতিটা করবেন না, এই জাতীয় মন্তব্য কিছু আমি দেখছিলাম সেখানে পরিষ্কারভাবে বলেছেন। এবং তারপরে বলেছেন লোকাল পুলিশ যদি ঠিক সময় অ্যাক্টিভ হতো তাহলে এই পরিস্থিতিটা হতো না। অর্থাৎ পুলিশ ও র্যাডারের মধ্যে সুপ্রিম কোর্টে পড়েছে। রাজ্য রাজনীতি কি সেক্রেটারিয়েটে প্রবেশ করেছে, এই অত্যন্ত উল্লেখযোগ্য এই কথাটা কিন্তু প্রধান বিচারপতি বলেছেন। রাজ্য রাজনীতি কি সেক্রেটারিয়েটে প্রবেশ করেছে, অর্থাৎ নবান্নে কি রাজ্য রাজনীতি প্রবেশ করে গেছে? প্রবেশ করেছে, এটা তো বলার কিছু নেই। কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল প্র্যাকটিক্যালি সম্ভবভাবে উপলব্ধি করেছেন। 13 তারিখ এনআইএর পরবর্তী শুনানি, এনআইএ যে রিপোর্টটা পেশ করেছে সুপ্রিম কোর্টের কাছে, এবার দেখার যে শেষ পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রীকে এনআইএ ডাকে কিনা এবং গরদের মধ্যে ঢোকায় কিনা। আমি এটুকু উল্লেখ করে আমি কতগুলো ঘটনা গতকাল খুব ইম্পর্টেন্ট ঘটেছে আমার মনে হচ্ছে সেগুলো আপনাদের কাছে একটু উল্লেখ করা দরকার। সেটা হচ্ছে একই সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গতকাল স্পিকার লোকসভা এবং রাজ্যসভার যিনি চেয়ারপারসন তাঁরা প্র্যাকটিক্যালি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে এটা নো কনফিডেন্স মোশনটা আনা হয়েছিল, যেটা কলকাতার সোকল্ড কিছু মিডিয়া প্রচার করার চেষ্টা করেছিল যে শেষ পর্যন্ত কি জ্ঞানেশ কুমারের চাকরিটা থাকবে কি থাকবে না। আমরা বলেছিলাম যে ইটস নট দ্যাট ইজি। চিফ ইলেকশন কমিশনের বিষয় আগে প্রথমত স্পিকারকে ডিসিশন নিতে হয় যে তার বিরুদ্ধে কোনো আদৌ তদন্ত হবে কিনা, তারপর তদন্ত কমিটি তদন্ত করবে, সেই তদন্ত করে তারপর রিপোর্ট জমা দেবে এবং সেই রিপোর্ট শেষ পর্যন্ত ভোটে যাবে, যে ভোটে 2/3 মেজরিটি দরকার, কোনোটাই নেই। আলটিমেটলি প্রথম স্টেপেই স্পিকার প্র্যাকটিক্যালি আউট করে দিলেন। গতকাল যে বিষয়টা বাংলার সোকল্ড মিডিয়ার কী কারণে জানি না চেপে গেল, আমি আপনাদের কাছে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি, যেখানে ডিসিশন অফ দ্য স্পিকার লোকসভা বলে লোকসভা স্পিকারের তরফ থেকে বলা হচ্ছে আফটার ডিউ কনসিডারেশন অফ দ্য নোটিস অফ মোশন অ্যান্ড কেয়ারফুল অবজেক্টিভ অ্যাসেসমেন্ট অফ অল রেলিভেন্ট অ্যাসপেক্টস অ্যান্ড ইস্যুজ ইনভলভ দেয়ারিন দি অনারেবল স্পিকার লোকসভা ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স ভেস্টেড to him under Section 3 of the Judges Inquiry Act 1968 has refused to admit the said notice of the motion. উৎপল কুমার সিং জেনারেল সেক্রেটারি তিনি প্র্যাকটিক্যালি ডিসকার্ড করে দিলেন, স্পিকারের সিদ্ধান্তটা জানিয়ে দিলেন যে কোনো রকম নো কনফিডেন্স মোশন নিয়ে বা বিশেষ তদন্ত কোনোভাবে আলোচনা হবে না। জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার ব্যাপারে যে তৃণমূল কংগ্রেস খুব হইচই করেছিল না, আপনাদের মনে আছে? 100 জন লোকসভার সদস্য 50 জন রাজ্যসভার সদস্য সই করে চিঠি জমা দিতে পারে এবং সেই সংখ্যাটা পরবর্তীকালে দেখা গিয়েছিল 100 থেকে অনেক বেশি প্র্যাকটিক্যালি সদস্য সই করে জমা দিয়েছেন। কংগ্রেসকে পেয়েছিলেন, অন্যান্য দলকে পেয়েছেন, তৃণমূল কংগ্রেস জমা দিয়েছিল। তাতে এ রাজ্যের সোকল্ড বাংলা মিডিয়া, বিশেষ করে জি24 ঘন্টা মার্কা টিআরপি তলানিতে যাওয়া চ্যানেলগুলোকে সম্প্রচার করতে শুরু করলো যে নির্বাচনের আগেই কি তাহলে জ্ঞানেশ কুমারের চাকরিটা যাচ্ছে, হাবভাব ভঙ্গিতে সেটা প্রকাশ করেছেন। সেটা প্র্যাকটিক্যালি প্রথম
প্রথম বলেই বোল্ড করে দিল নির্বাচন কমিশনকে লোকসভা স্পিকার, এবং রাজ্যসভা থেকেও একটা নোটিফিকেশন হলো পার্লামেন্টারি বুলেটিন 2, যেখানে পরিষ্কারভাবে বলে হ্যাজ রিফিউজ টু অ্যাডমিট দ্য সেড নোটিস অফ দ্য মোশন। অর্থাৎ মোশনটাকেই ডিসকার্ড করে দিলেন যে জ্ঞানেশ কুমারের নিয়ে কোনো তদন্ত কোনো রকম ইমপিচমেন্টের প্রস্তাব আদৌ লোকসভা এবং রাজ্যসভা স্পিকাররা অ্যালাউই করলেন না। এটা ঘটনা নম্বর 2। ঘটনা নম্বর 3, যেটা খুব ইম্পর্টেন্ট খবর আজকে আমার মনে হয়েছে আপনাদের কাছে বলা দরকার। তার আগে বলি, নির্বাচন কমিশন আবার স্ট্রাইক করেছে নৈহাটিতে। আমরা যা রিপোর্ট পেলাম, নৈহাটিতে জনৈক ওসি, নৈহাটির যিনি মিউনিসিপ্যাল চেয়ারম্যান, তাকে এসকর্ট করে তাকে নিয়ে মনোনয়ন পর্বে গিয়েছিলেন। তার জন্য সম্ভবত তিনি চাকরিটা খুঁজেছেন বা সাসপেনশনের দিকে গেছেন। আরও একাধিক ওসি কিন্তু সাসপেনশনের আওতায় আসার অপেক্ষায়। সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করবো। শেষ পর্যন্ত কি আমি আরও একটা কথা বলা দরকার, যে কালিয়াচক কাণ্ডে কি ডিএম বা এসপির চাকরিটা যাবে নির্বাচন কমিশনের হাতে, কিন্তু সেই ক্ষমতাটা এসে গেল। সুপ্রিম কোর্টে শুনানি 6 তারিখ হলো, সুপ্রিম কোর্টে আবার পরবর্তী শুনানি 13 তারিখ আছে কালিয়াচক কাণ্ডে, এবং এর মধ্যে নির্বাচন কমিশন কি সরাসরি ডিএম এবং এসপিকে সরিয়ে দিতে পারে, সেদিকে নজর থাকবে, হতে পারে, সম্ভাবনা আছে। আরও একাধিক সরকারি পুলিশ অফিসার, আইপিএস অফিসার, আইএস অফিসারদের দিকে নজর আছে। এর মধ্যে মনোজ আগরওয়াল, যিনি চিফ ইলেকটোরাল অফিসার, তিনি পৌঁছে গেছেন নন্দীগ্রামে, সেখানে গিয়ে মানুষের কথাগুলো শুনেছেন। অর্থাৎ মনোজ আগরওয়াল এবার বিভিন্ন গ্রামে শহরে ঘুরবেন। একটা জিনিস লক্ষ্য করুন, যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যিনি গভর্নর, নবনিযুক্ত গভর্নর, তিনি কিন্তু কোনো কথা বলছেন না, শব্দ করছেন না। নীরবতা কি কিছুর ইঙ্গিত আমি জানি না, সেটা ভবিষ্যৎ সময় বলবে। এগুলো তো টুকরো ঘটনা, কিন্তু আরও একটা বড় ঘটনা, যে ঘটনাটা একটু তথ্যগুলো আপনাদের সামনে এই প্রতিবেদনে পেশ করা দরকার, যা বাংলার তথাকথিত ইলেকট্রনিক মিডিয়া গতকাল সম্প্রচার করলো না। গতকাল রাত্রি 12টার সময় এর যে ভোটার লিস্ট, প্রথম দফার যে প্রায় 140টার আশেপাশে ভোট কেন্দ্র, মানে বিশেষ করে উত্তর বঙ্গের ভোট কেন্দ্রের, তাদের নমিনেশন পর্ব গতকালই ছিল লাস্ট ডেট, 6 তারিখ ছিল লাস্ট ডেট, এবং সেই দিনই প্র্যাকটিক্যালি ভোটার লিস্টটা ফ্রিজ হলো। অর্থাৎ ভোটার লিস্ট এরপর যে ভোটার লিস্ট গতকাল রাত্রি 12টায় বেরিয়ে গেছে, তার ভিত্তিতেই কিন্তু উত্তরবঙ্গের মানুষ ভোট দিতে যাবেন। এবার প্রশ্নটা হচ্ছে যে এই 6 তারিখে যে ভোটার লিস্টটা ফ্রিজ হলো, এর প্রশ্নটা থাকতেই পারে যে আপনারা জানেন ট্রাইব্যুনাল নিয়ে প্রচুর হইচই হচ্ছে, যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম আছেন, এবং আরও অনেক বিচারপতি আছেন। 19টা ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, যে নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারে। এখন নাম বাদ গেছে কতজন, আমি যা শেষ খবর সংগ্রহ করেছি, যে এই 60 লক্ষ অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারপতি প্রায় 705 জন বিচারপতিরা যে অ্যাডজুডিকেশন কাজ করলেন, যে বিচারপতিরা কালিয়াচক্রেও আক্রান্ত হলেন, সেই বিচারপতিরা এই 60 লক্ষ যে বিবেচনার করে কমপ্লিট করে রিপোর্টটা নির্বাচন কমিশনকে দিয়েছেন, তার মধ্যে যা খবর 27 লক্ষ নাম বাদ গেছে, 27 lakhs। আমি একটু অঙ্ক করে হিসেব করে দেখছিলাম যে প্রথম দফায় যখন খসড়া ভোটার তালিকা বেরোলো, তখন 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, তারপরে আরও 6-7 লক্ষ নাম বাদ গেছে, সব মিলিয়ে 63 লক্ষ হয়েছিল। 63 লক্ষের সঙ্গে এই 27 লক্ষ সংযুক্ত করলে সংখ্যাটা দাঁড়ায় কিন্তু 90 লক্ষ। আমি প্রথম দিন কয়েকদিন আগেও আপনাদের বলেছিলাম, সম্ভবত 90 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। এবার এই 90 লক্ষের মধ্যে কতজন ট্রাইব্যুনালে গিয়ে বাঁচাতে পারবেন সেটা সময় বলবে, কিন্তু প্রথম দফায় যে কেন্দ্রগুলো ভোটে চলে গেল এবং প্র্যাকটিক্যালি নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেট গতকাল হয়ে গেল, তাঁদের সেই ভোট কেন্দ্রগুলোতে ট্রাইব্যুনালে যদি নাম আবার ওঠেও, তারা কি ভোটে যেতে পারবেন না? আমার যা খবর, লাস্ট যা রিপোর্ট সংগ্রহ করেছি, তারা কিন্তু ভোট দিতে পারবেন না। ভবিষ্যতে নাম উঠলে ভবিষ্যতে অন্য কোনো ভোটে তারা ভোট দিতে পারবেন, কিন্তু ট্রাইব্যুনালে আমি নাম জমা দিয়েছি, আমার প্রথম দফায় বাদ গেছে, অ্যাডজুডিকেশনে বাদ গেছে, কিন্তু আমি ট্রাইব্যুনালে অ্যাপিল করলাম, আমার ট্রাইব্যুনালের ফলে আমার নামটা ভোটার লিস্টে ঢুকে গেল, আমি কি তাহলে ভোট দিতে পারবো? হ্যাঁ, ভোট দিতে পারবেন, যদি গতকাল পর্যন্ত ট্রাইব্যুনালে যে সামান্য কাজ শুরু হয়েছে, তার যাদের নাম ট্রাইব্যুনাল কনফার্ম করেছেন, তারা প্রথম দফায় ভোট দিতে পারবেন। কিন্তু এরপরে যে ট্রাইব্যুনালের প্রথম দফার যে ভোটার তালিকা, সেইটা যে স্ক্রুটিনি করছেন প্রাক্তন বিচারপতিরা, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, 19টা ট্রাইব্যুনাল, তার মধ্যে 6টা চালু হয়েছে, এখনও 13টা চালু হয়নি। সেটা নিয়ে তার গাইডলাইন এসওপি করার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলেছেন 3 জন সিনিয়র প্রাক্তন বিচারপতিকে নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর করুন, যে এই ট্রাইব্যুনাল কীভাবে নির্ণায়ক ভূমিকা নেবে, কী প্রসিডিওর ফলো করবেন। এবং আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, তখন ট্রাইব্যুনালে এনলের এসওপিটা ফাইনাল হওয়া দরকার। সাধারণ মানুষ কিন্তু প্র্যাকটিক্যালি একটু কনফিউজ, যে ট্রাইব্যুনাল ব্যাপারটা আদতে কি দাঁড়াবে। আবার বলছি, প্রথম দফায় 140-এর ওপর যে আসন, সেই আসনে যাদের নাম বাদ গেছে,
তারা আবার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার যে চেষ্টা করছেন, তাঁরা কিন্তু আর প্রথম দফায় ভোট দিতে পারবেন না। অন্তত আমি শেষ পাওয়া রিপোর্টটা যেটা সংগ্রহ করেছি সংবাদ মাধ্যমের এজেন্সির থ্রু দিয়ে, সেখানে পরিষ্কার বলছেন প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার তালিকা আজ রাত 12টাতেই, গতকাল বলছেন আজ রাত 12টাতেই ফ্রিজ বা স্থির হয়ে যাচ্ছে। ফলে এরপর যদি ট্রাইব্যুনালের নির্দেশে কারুর নাম তালিকায় সংযুক্ত হয়, তবে প্রথম দফার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের আর কোনো সুযোগ থাকবে না। আর প্রথম দফায় তাদের ভোটাধিকারের আর কোনো সুযোগ থাকবে না, জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগারওয়াল। এটা আমি বলছি গতকাল জানিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রথম দফার যে 140টার ওপর কেন্দ্র, 141 বা 43 এরকম কিছু হবে, এই আসনগুলোতে কোনোভাবে ট্রাইব্যুনাল যদি কিছু ভোটাধিকার কিছু মানুষকে ফিরিয়েও দেয়, তারা কিন্তু ভোটার আর হবেন না। মানে পরবর্তীকালে কোনো নির্বাচনে ভোটার হতে পারে, এই নির্বাচনে তারা কিন্তু ভোট দিতে পারবেন না। যেভাবে সম্ভবত 143টা আসনে 13 তারিখ, এই মানে 13 তারিখ না, মাফ করেন 9 তারিখ নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেট। 9 তারিখ নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেট। দ্বিতীয় দফা যে নির্বাচন 29শে এপ্রিল হবে তার। এবার এই 29শে এপ্রিল যারা ভোটে যাবেন তাদের ক্ষেত্রে নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেট 9 তারিখ। এই 9 তারিখের মধ্যে লজিক অনুযায়ী ট্রাইব্যুনালে যাদের নাম উঠবে তারাই ভোট দিতে পারবেন, বাকিরা ভোট দিতে পারবেন না। অনেকে প্রশ্ন করলেন, আমার এক সুহৃদ প্রশ্ন করলেন যে তাহলে এটা সাংবিধানিক সংকট হবে না? ধরুন ট্রাইব্যুনাল 9 তারিখের পরে কাউকে ভোটাধিকার ফিরিয়ে দিলেন। এবার প্রশ্নটা হচ্ছে, তিনি তো কোর্টে গিয়ে মামলা করতে পারেন যে আমি অরিজিনাল ভোটার, আমার অ্যাডজুডিকেশনে বাদ গিয়েছিল, কিন্তু আমাকে ট্রাইব্যুনাল ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে, তাহলে আমি কেন এই নির্বাচনে ভোট দিতে পারবো না? এই নির্বাচনে ভোট দেওয়া শুধু না, এই নির্বাচনে নমিনেশনও জমা দিতে পারবো না। নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেট ওভার হয়ে গেলে জমা দেবেন কী করে? তার নাম পরবর্তীকালে উঠলেও এখানে কি কোনো সাংবিধানিক সংকট নয়? যুক্তিবোধ বলছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যখন ট্রাইব্যুনালের প্রসেস করে দিয়েছেন এবং ট্রাইব্যুনালের পুরো সিস্টেমটাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরগুলোকে বেঁধে দিয়েছেন, তাঁরাও জানেন যে লাস্ট ডেট অফ নমিনেশন প্রথম দফায় 6 তারিখ, দ্বিতীয় দফার লাস্ট ডেট অফ নমিনেশন হচ্ছে 13 তারিখ। নোয়িং দ্যাট ওয়েল, তারা কিন্তু এই ট্রাইব্যুনালের 13 তারিখ বা 15 তারিখের মধ্যে আরও সংখ্যা বাড়িয়ে পুরো ব্যাপারটাকে স্ট্রিমলাইন করতে বলেছেন। ফলত সেই কোর্টে গিয়েই তো মানুষকে বলতে হবে যে আমি ভোট দিতে পারলাম না, সুতরাং এই নির্বাচনটা যেন না হয়। সম্ভব নয়। যুক্তিবোধ বলছে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে এই ট্রাইব্যুনালের ফলে নাম উঠলে তারা ভোটাধিকার ভোটের দিন ভোট দিতে পারবেন কিনা, এই প্রশ্ন কিন্তু যুক্তিহীন থাকছে। অর্থাৎ তারা ভোট দিতে পারবেন না। অন্তত প্রাথমিক রিপোর্টে যা প্রথম তালিকার ক্ষেত্রে গতকাল বেরিয়েছে, দ্বিতীয় তালিকার ক্ষেত্রেও কিন্তু তাই হবে। অর্থাৎ ট্রাইব্যুনালে যদি কেউ ভোটাধিকার ফেরতও পান, তারা কিন্তু এই ভোটে আর ভোট দিতে পারবেন না। যদি দ্বিতীয় দফার ভোটে, যেটা 9 তারিখ ফ্রিজ হয়ে যাচ্ছে, 9 তারিখ পর্যন্ত যার আলটিমেটলি এই ট্রাইব্যুনালের ব্যাপারটা ফাইনাল হওয়ার কথা। আর মূল কথা হচ্ছে গতকাল রাত্রির 12টার সময় 60 লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনে কমপ্লিট, এবং সেখান থেকে শেষ পাওয়া খবর 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে। যা মিলিয়ে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে কিন্তু ভোটে যাচ্ছে বাংলা। আলটিমেটলি এসআইআরটা হলো একটা বিশ্লেষণ আগামী দিনে চলবে, যে বিশ্লেষণটা গবেষকরা করবেন, যে এসআইআর করতে বেশি খরচ হলো না এসআইআর আটকাতে গিয়ে এই রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকা বেশি খরচা করলো। ভাড়ারে টাকা নেই, 8 লক্ষ কোটি টাকা দেনা, প্যারা টিচারদের মাইনে দিতে পারছি না, সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্ট করতে পারছি না, সরকারের অসংখ্য পুলিশের পদ ভ্যাকেন্ট, 3 লক্ষর ওপর স্কুলের শিক্ষকের পদ ভ্যাকেন্ট, প্রায় 6 লক্ষর ওপর সরকারি পদ অবলুপ্ত, এবং সবথেকে বড় কথা হচ্ছে কন্ট্রাকচুয়াল দিয়ে একটা সরকার চলছে। সেই সরকার এই বিলাসিতা কি করতে পারে? চেন্নাই সরকারের স্ট্যালিন তো করলো না, কেরলের বিজয়ন্ত করলো না, পশ্চিমবঙ্গ কেন করলো? তখন পশ্চিমবঙ্গে একটি পারিবারিক দুঃশাসনের রাজত্ব রয়েছে, যে সরকার চাকরি দিতে পারে না, শিল্প নিতে পারে না, প্রতি মিনিট প্রতি ঘন্টায় মিথ্যে কথা এবং মানে সাংঘাতিকভাবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে করাপশনের পার্ট অ্যান্ড পার্সেল করে দেওয়া একটা সরকার চলছে এই পশ্চিমবঙ্গে। এই সরকারকে কিন্তু বিতাড়নটা দ্য নিড অফ দ্য আওয়ার। বাঙালি কি সেটা 2026-এর এই নির্বাচনে ভাববে? সময় সেটা বলবে, আমি সেটা নিয়ে প্রেডিকশন করব না। কিন্তু একটা জিনিস বলবো, এই তাড়ানোটা ভীষণভাবে জরুরি। ভালো করে দেখুন, জুলাই মাস থেকে এই মার্চ মাস পর্যন্ত প্রতিনিয়ত, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে এই এসআইআর আটকানোর জন্য কত 100 কোটি টাকা রাজ্য ভাড়ারে চলে গেছে। কেউ আপনারা ক্যালকুলেট করতে পারবেন?
যারা অবসরপ্রাপ্ত কর্মচারী দীর্ঘশ্বাস ফেলে জীবনে শেষ কয়েকটা মাস কি সপ্তাহ বছর কাটাচ্ছেন, তাদের জীবনে কি একটু রিলিফ আনতে পারতো না এই টাকাটা, যে টাকা দিয়েই এই বৈভব, এই বিলাসিতা একটা সরকার করলো? যে 65 লক্ষ পরিযায়ী বাঙালি বাংলায় চাকরি না পেয়ে বাংলার বাইরে রয়েছে, সেই টাকা তো সরকারি চাকরির জন্য ইনভেস্ট করা যেত, খরচ করা যেত। কে প্রশ্ন করবে? মিডিয়া তো এখন প্র্যাকটিক্যালি নবান্নভোজী মিডিয়া হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারে না। আমরা ডিজিটাল ইলেকট্রনিক মিডিয়ায় প্রশ্ন করি, পুলিশের কেস খাই, আবার ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করি, কিন্তু সে প্রশ্নগুলো তো মানুষের প্রশ্ন। একটা সাংঘাতিকভাবে প্রতারক সরকার এই রাজ্যটাকে তিল তিল করে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়ে এসআইআর হোনে নেই দেঙ্গা, এসআইআর হতে দেবো না, সেই এসআইআরটা দিব্যি হয়ে গেল। এবং ঢোক গিলে এইসব ট্রাইব্যুনাল করে আমরা মামলা করেছি করেও, কালিয়াচক করেও শেষ পর্যন্ত কি শেষ রক্ষা হবে? ভবিষ্যৎ বলবে। কিন্তু আমি বলছি আপনাদের কাছে, বাংলার মানুষের কাছে হাত জোড় করে বলছি, দয়া করে পাপ বিদায় করুন। বড্ড বেশি পাপের রাজত্ব চলছে এই পশ্চিমবঙ্গে। এবং জেনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরলে কোনো সরকারি কর্মচারী আর ডিএর বাকি অংশ পাবেন না, কোনো কন্ট্রাকচুয়াল কর্মী পার্মানেন্ট হবেন না, কোনো প্যারা টিচার যোগ্য সমান পাবেন না, কোনো অসংখ্য শিক্ষিত বেকার প্রাইভেট টিউশনি করে ঘরের কোণে দীর্ঘশ্বাস পেলেন তাদের চাকরি হবে না। 1000-1500 টাকার ভাতা দিয়ে ভোট কিনে বৈতরণী পার হলে মারাত্মক দাঁত নোখ বার করা আরেকটা প্রশাসনকে বাংলা দেখবে। দেখতে চান কি? আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আপনারা চান না। যদি না চান, সঙ্গী হন, শরিক হন। 9830426077, আবার বলছি 9830426077। এখানে পিআর লিখে পাঠান। ভবানীপুরে যারা মানুষ ভবানীপুর পিআর লিখে পাঠান, এবং যারা পরিযায়ী বাঙালি পরিযায়ী পিআর বলে লিখে নির্দিষ্ট নাম্বারে পাঠান। আপনাদের যেটা করতে হবে, আমরা যে তথ্যগুলো পাঠাবো সেই তথ্যগুলোকে শেয়ার করবেন। আর আমি কোনোদিন যা বলি না যে এই সময় দাঁড়িয়ে নির্বাচনের প্রাককালে আমাদের বক্তব্য যদি সঠিক মনে হয়, দ্রুত করে মানুষের কাছে, আর হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দিন। আর প্রতিদিন যারা যেভাবে পাচ্ছেন, চায়ের দোকানে বলুন, বাজারে বলুন, রেশনে বলুন, রাস্তায় বলুন, বন্ধুবান্ধবকে বলুন, গল্প উচ্ছলে বলুন, অফিসের কাছারিতে বলুন, প্রাইভেট সেক্টরে বলুন, যেখানে যে বসে আছেন। যদি মনে করেন আমাদের বক্তব্য ঠিক, একটু দ্রুত প্রত্যেকটা মানুষকে বোঝান। ভূত ওঝা দিয়ে বিদায় করা দরকার নেই, গণতান্ত্রিকভাবে এই পাপকে বিদায় করা বড্ড বেশি দরকার। তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আপনাকেও ক্ষমা করবে না, আমাকেও ক্ষমা করবেন না। এবং এক নোক দাঁত বার করা একটা সর্বাত্মক চোর করাপ্টেড প্রশাসন কিন্তু আবার বাঙালিকে, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহনের, চিত্তরঞ্জন দাসের বাঙালিকে গিলে খাবে। একটি পরিবার, একটি পারিবারিক চোরের চৌর্যবৃত্তির সাম্রাজ্য তৈরি করা, একটি গ্যাং, মমতা অভিষেকের গ্যাং। চাইবেন কি আপনি? নিশ্চিতভাবে চাইবেন না। কিন্তু সেটার জন্য আপনাকেও একটু অ্যাক্টিভ হতে হবে, ভেবে দেখবেন।